এখন থেকে কি নিয়মিত আসতে পারবা? তুমি নিয়মিত আসিও, না হলে টপিক বুঝতে অসুবিধা হবে। কারণ হুটহাট তো এসে একটা টপিক বোঝা যাবে না, তাই না? যদি কোনো প্রবলেম থাকে স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে তো আমি কোনো চিনিই না, তুমি ঢুকলে আমি চিনতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা লাস্ট শেষ করেছিলাম হচ্ছে বিজেপি পর্যন্ত গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, বিজেপি। আমি বিজেপিকে বেশ কয়েকদিন এখনও অনেক কিছু বাকি আছে বিজেপি, তো আমি আবার রিভিউ করবো। আচ্ছা, আমরা লাস্ট যে টপিকটা করেছিলাম হচ্ছে ডায়োড। ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস। ডায়োডকে আমরা সুইচ হিসেবে ইউজ করতে পারি। ডায়োডের অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেছিলাম আমরা একটা রেকটিফায়ার সার্কিট, যে আমি এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার কীভাবে ডিজাইন করা যায় সেই সমস্ত জিনিস দেখিয়েছেন। ডায়োড যেহেতু টু টার্মিনাল ডিভাইস, একে কন্ট্রোল করা একটু ঝামেলাজনক। মানে যে সুইচ হিসেবে কাজ করানো যাবে, কিন্তু আমি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে গেলে এই জিনিসগুলো খুব বেশি ইফেক্টিভ না। তো সেক্ষেত্রে এই ডায়োডের কনসেপ্টকে কাজে লাগে আরেকটা জিনিস তৈরি করা হলো, যেটার নাম বলা হলো বিজেপি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাই তো? এটা ট্রানজিস্টর, এখন নাম হচ্ছে ট্রানজিস্টর। এই নামের একটা তাৎপর্য আছে, একটু পরে আমি একটু বিশ্লেষণ করতেছি। এখন এই বিজেটি আমরা ইউজ করতে পারি দুই তিনটা পার্সপেক্টিভ। প্রথম ক্ষেত্রে বিজেটি আমি ইউজ করতে পারি অ্যাজ এ সুইচ। বিজেটি অ্যাজ এ সুইচ, আমি এটাকে সুইচ হিসেবে ইউজ করতে পারি। আবার বিজেটি অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ার বিজেটি একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করা যেতে পারে। তাহলে এই যে অ্যাম্প্লিফায়ার যে নতুন কনসেপ্টটা আসলো, অ্যাম্প্লিফাই মানে কি? হোয়াট ডাজ ইট মিন? অ্যাম্প্লিফাই বলতে আমরা নর্মালি কি বুঝি? বিবর্ধিত করা, বিবর্ধক হিসেবে কাজ করছে। কোনো একটা, আমি যদি কোনো একটা ইনপুটে লো সিগন্যাল দিই, সেই লো সিগন্যালটাকে হাই সিগন্যালে এটা কনভার্ট করতে পারে। তার মানে এর ভিতরে এমন কিছু প্রপার্টি আছে যে প্রপার্টি লো সিগন্যালকে হাই সিগন্যালে কনভার্ট করতে পারবে, তাই তো? যেমন তুমি উদাহরণ হতে পারে একটা মাইক্রোফোনের, এই যে মাইক্রোফোনটার কথা চিন্তা করো, আমি যদি আস্তে কথা বলি, আমার যদি কোনো মাইকের সঙ্গে এটা কানেক্টেড থাকে, সেই সিগন্যালটাকে, লো সিগন্যালটাকে হাই সিগন্যাল সে কনভার্ট করতে পারবো। সো বিজেটিকে আমি অ্যাম্প্লিফাই হিসেবে ইউজ করতে পারবো, সুইচ হিসেবেও ইউজ করতে পারবো। তার মানে এর ডাইভার্সিফাই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইভার্সিফাই। ডায়োডে কিন্তু এটা ছিল না, ডায়োডে কিছু লিমিটেড ছিল, কিন্তু এই অ্যাম্প্লিফিকেশনের যে ঝামেলা ছিল ওইটা ভালো হচ্ছিল না, সেটা অনেক ঝামেলা হচ্ছিল। সেটাকে নতুন করে থ্রি টার্মিনাল ডিভাইস আমি ইন্ট্রোডিউস করলাম, তা দিয়ে আমি অ্যাম্প্লিফিকেশনের কাজটা চালাইতে পারি। এখন কথা হচ্ছে ডায়োড বিজেপিকে যখন আমি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে চাইবো, তার কিছু বেসিক কনফিগারেশন আছে, সেই জিনিসগুলো ডিটেল আমরা আলোচনা করি। বিজেপি অ্যাজ এ সুইচ কখন হবে, অ্যাম্প্লিফাই কখন হবে, সেই জিনিসগুলো আমাকে ডিটেইলে আলোচনা করা হবে। প্রথমে গত ক্লাসে যেটা আমি দেখিয়েছিলাম, এই যে বিজেপি, হাউ ইজ ইট ওয়ার্কস, কীভাবে বিজেপি কাজ করবে, তাই না? বিজেপির ক্ষেত্রে বলছিলাম যে তিনটা টার্মিনাল থাকে, বিজেপির তিনটা টার্মিনাল থাকে। আমি এটাকে বলতেছি প্রথমে এনপিএল ট্রানজিস্টর অথবা পিএনপি হতে পারে, যে কোনো, আমি যে শুধু এনপিএল পড়াইতে পারি, এনপিএল আমি পড়াইলে তুমি বাসায় পিএনপি করে দেওয়া কি একই কনফিগারেশন। ওকে, সো এন এটাকে বলতেছি আমি ইমিটার, এটাকে বলতেছি বেস, হচ্ছে কালেক্টর। সো এখান থেকে আমার একটা টার্মিনাল থাকবে, এখান থেকে একটা টার্মিনাল থাকবে, এবং এখান থেকে একটা টার্মিনাল থাকবে। এখন এই যে ট্রানজিস্টর, এই নামটা আসলে তাৎপর্যটা কোথা থেকে আসে? তাৎপর্যটার কথা চিন্তা করলে, তুমি যদি আমি বিজেপিকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি, তাহলে তুমি জানো যে বেস এবং ইমিটার, এটা তো বেস, এটা তো ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। এখন যখন আমি অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করব, তখন আমার শর্ত হচ্ছে এই বেস ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বাইস করতে হবে এবং কালেক্টর বেস জাংশনকে রিভার্স বাইস করতে হবে।
যখন আমি ফরওয়ার্ড বায়াস করব, তখন ইনপুটের রেজিস্ট্যান্স অনেক লো হবে না? ইনপুটের রেজিস্ট্যান্স অনেক লো হবে, কারণ খুব সহজেই যেতে পারে। যখন ফরওয়ার্ড বায়াস করব এখানে রেজিস্ট্যান্সের মান খুব কম হবে, অর্থাৎ এখানে যে ইলেকট্রিক ফিল্ড বা পটেনশিয়াল ডিফারেন্স আছে এখানে ডিপ্লেশন রিজন, এই ডিপ্লেশন রিজনের মানটা খুব ছোট। সো এখানে আমি যখন একটা পজিটিভ ফিল্ড অ্যাপ্লাই করব দিকে, এই ডিপ্লেশন রিজনটা আরো চলে যাবে। সো ইলেকট্রন খুব সহজেই ইমিটার থেকে বেঁচে যেতে পারে। যদি সহজে যায় তার মানে রেজিস্টিভিটি কম হয়ে পাচ্ছে। সো বেস ইমিটার জাংশনের রেজিস্ট্যান্স খুব লো। আবার তুমি যদি চিন্তা করো কালেক্টর বেস জাংশন, এটা তো রিভার্স বায়াসড করে রাখো, যেহেতু রিভার্স বায়াস সেক্ষেত্রে এইখানে ডিপ্লেশন রিজন, অর্থাৎ রিভার্স বায়াসের কারণে ডিপ্লেশন রিজনটা অনেক বড়। ডিপ্লেশন রিজনটা এই ডিপ্লেশন রিজনটা অনেক বড়। ডিপ্লেশন রিজন বড় মানে কি, এখান থেকে সহজেই ইলেকট্রনগুলো পাস করতে পারবে না। তার মানে ইলেকট্রনটা আসতেছে কোথা থেকে, লো রেজিস্টিভ পার্ট থেকে হাই রেজিস্টিভ পার্ট। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্স রেজিস্টর। অর্থাৎ লো রেজিস্টিভ পার্ট থেকে হাই রেজিস্টিভ পার্টে ইলেকট্রনগুলোকে আমি চালান করে দিচ্ছি। অর্থাৎ ইনপুটে যখন আমি সিগন্যালটা দিব, সিগন্যালটা থাকবে লো রেজিস্ট্যান্স পাথে, আর আউটপুটে কি সেটা হাই রেজিস্ট্যান্স পাথে চলে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্স রেজিস্টর। অর্থাৎ রেজিস্টরের ট্রান্সফার হয়, ইনপুটে লো রেজিস্ট্যান্স থাকে, আউটপুটে গিয়ে হাই রেজিস্ট্যান্স। এই কন্ডিশনে থাকলে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারবে। এর জন্য এই কন্ডিশনের জন্য নামটা রাখা হয়েছে ট্রানজিস্টর। ট্রান্স শব্দের অর্থ হচ্ছে ইনপুট থেকে আউটপুটে রেজিস্টারকে ট্রান্সফার করবে, লো রেজিস্টার থেকে হাই রেজিস্টারে ট্রান্সফার করবে। আর স্টার শব্দের অর্থ বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইস, যে সেমিকন্ডাক্টর ডিভাইস লো রেজিস্ট্যান্স পাথ থেকে হাই রেজিস্ট্যান্স পাথে কারেন্টকে মানে চালন করে দিতে পারে। এই জন্য এটার নাম হচ্ছে ট্রানজিস্টর। ওকে, নামের তাৎপর্যটা বোঝা গেল। এখন এর ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ কীভাবে কাজ করবে তার জন্য আমি প্রথমে বলছিলাম যে আমি এটাকে এখন বায়াসিং করবো। বায়াসিং করবো কীভাবে, আমি কোনো কনফিগারেশনের কথা আগে চিন্তা না করে প্রথমে আমি নর্মাল কথা বলছি। ইমিটারকে জাংশনকে ফরওয়ার্ড বায়াস করবো, এবং একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করার জন্য আমি বলছিলাম যে এর যেখানে এন থাকবে সেখানে নেগেটিভ দিতে হবে, যেখানে পি থাকবে সেখানে পজিটিভ দিতে হবে। সো এটা হচ্ছে এন, সো নেগেটিভ, এটা হচ্ছে পি, সো পজিটিভ। সো পজিটিভ নেগেটিভ। ওকে, বুঝলেন? অনলাইন দেখো কোথায় আছে সুইচগুলো। দেখো ক্যামেরায় কোনো ইফেক্ট আসছে কিনা। হ্যাঁ, ঝামেলা হচ্ছে কি অক্ষর বুঝতে কোনো লাইট করে গেছে না, একদম সাদা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে সিম্বলিক ফর্মের জিনিসটা আমি একটু আঁকি। হ্যাঁ, সিম্বলিক ফর্ম, যে সিম্বল দিয়ে কীভাবে আঁকা, এই জিনিসটাকে আমি সিম্বলিক ফর্মে যখন আঁকবো তখন জিনিসটা ওই জিনিসটাকে আমি এইভাবে সিম্বলিক ফর্মে আঁকা। এটাকে আমি বলছিলাম ইমিটার। ইমিটার মানে হচ্ছে সেখানে একটা সিম্বল দেওয়া আছে যে কারেন্টটা বের হচ্ছে। ওকে, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। এখন এই বেস ইমিটার জাংশন আমি ফরওয়ার্ড বায়াস করতে, তার জন্য এখানে আমি বায়াসিংকে ব্যবহার করেছি। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ। এই কিন্তু এই জিনিসটাকেই জাস্ট আমি এখানে সিম্বলিক ফর্মে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। ওকে, এখন কালেক্টর বেস জাংশন যেটা থাকবে এটা তোমার রিভার্স বায়াস করতে হবে। সো রিভার্স বায়াস করলে এইটাকে, যেহেতু এটা এন টাইপকে আমার করতে হবে পজিটিভ, আর পি টাইপকে নেগেটিভ। সো এটা হচ্ছে VCB, এটা হচ্ছে VBE। একইভাবে VBE এখানে আসবে কারেন্টের ডিরেকশনগুলো দেই। কারেন্টের ডিরেকশন হচ্ছে ইমিটার থেকে বের হয়ে যাবে যে কারেন্টটা, সেটার নাম হচ্ছে IE কারেন্ট। যে কারেন্ট এখানে IE কারেন্ট। আর
আর বেজে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে আই কারেন্ট, আর কালেক্টরে যে কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে আইসি কারেন্ট, আর কি হচ্ছে আইসি। ওকে, হচ্ছে আইপি কারেন্ট। ওকে, সিম্বলিক ফর্মে আমার আঁকা শেষ। এখন জিনিসটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটলো। গতদিন আমি যদিও বুঝিয়েছিলাম, তারপরে আর একটু বুঝি। যেহেতু এই জাংশনটা আমি ফরওয়ার্ড বায়াস করে রেখেছি, ফরওয়ার্ড বায়াস করে রাখার দরুন এই বেজ এবং ইমিটারের জাংশনের যে ডিপ্লেশন লেয়ার থাকবে, এই ডিপ্লেশন লেয়ারটা কমে যাবে। যেহেতু এটা ডাউন আমি ফরওয়ার্ড করে রেখেছি, সো এই ডিপ্লেশন লেয়ারটা কমতে কমতে ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। এক সময় এরকম করে ছোট একটা ভোল্টেজের ডিফারেন্স আছে, একদম ভ্যানিশ হয়ে যেতে পারে, সমস্যা নেই। এই ডিপ্লেশন লেয়ারটা খুবই সরু, কারণ আমি এখানে ফরওয়ার্ড বায়াস করে রেখেছি। যেহেতু ফরওয়ার্ড বায়াস করেছি, সো ডিপ্লেশন লেয়ার সরু, ইলেকট্রনগুলো সহজে এখান থেকে এখানে ডিফিউজ হয়ে চলে আসে। কারণ এই টাইপের ভিতরে আমার হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, সো এদিকে আমার ইলেকট্রনের ডিফিশিয়েট আছে, সো এন টাইপ থেকে পি টাইপ ইলেকট্রনগুলো ডিফিউজ করতে থাকে। ডিফিউজ করে সে বেজে আসে। বেজে যখন আসলো, আমি কি বলেছি এই বেজের উইথটা খুব ছোট রেখেছে। যেহেতু বেজের উইথটা ছোট, তো ইলেকট্রনগুলো যা আসবে তা মোটামুটি এই কালেক্টর বেজ জাংশনে চলে আসে। আর দুই একটা ইলেকট্রন হয়তো রিকম্বাইন হবে, এখান থেকে হয়তো কিছু ইলেকট্রন রিকম্বাইন হবে সামান্য। যেহেতু এই উইথটা খুব ছোট, রিকম্বিনেশন হারও খুব কম হবে। যেহেতু কম হবে, অধিকাংশ ইলেকট্রন এই কালেক্টর বেজ জাংশনে চলে আসবে। যখন কালেক্টর বেজ জাংশনে আসবে, কালেক্টর বেজ জাংশনে আমি রিভার্স বায়াস করে রেখেছি। রিভার্স বায়াস করে রাখার জন্য এখানে রিভার্স যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এখানে পজিটিভ যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়, ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়। সো ইলেকট্রন যতগুলো এখানে আসবে, ইলেকট্রন তো এই ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে এদিকে আসে, তাই না? এদিক থেকে এদিকে আসে। সো ইলেকট্রন যখন এই কালেক্টর বেজ জাংশনে পৌঁছালো, তখন সে একটা ইলেকট্রিক ফিল্ডের কাছে চলে আসে। যখনই সে ইলেকট্রিক ফিল্ডের কাছে চলে আসছে, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এমন আছে যে ইলেকট্রনটা ঠিক ওই ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে দৌড়াবে। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে, সো ইলেকট্রনটা দৌড় দিয়ে এই পাশে চলে। সো আমার ইমিটারের যে ইলেকট্রনগুলো ছিল তা বেজে আসার ফলে বেজে কিছু রিকম্বাইন হয়েছে, বাকিগুলো কালেক্টরে এসে কালেক্ট হয়ে গেছে। যখনই কালেক্টরে এসে কালেক্ট হয়ে গেল, কালেক্টরের পজিটিভ টার্মিনাল দিয়ে আছে ব্যাটারি। যখনই সে ব্যাটারি পজিটিভ টার্মিনালের দিকে আসলো, এই পজিটিভ টার্মিনাল এই ইলেকট্রনগুলো খুবই আকর্ষণ করবে। সো এখান থেকে ইলেকট্রনগুলো এই ব্যাটারির ভিতরে চলে আসবে। সো এইভাবে পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এই ব্যাটারির দৌড়, এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যাবে, এবার এই ব্যাটারির দৌড়, ওই ইলেকট্রনগুলো এখান থেকে এই ব্যাটারির ভিতর দিয়ে পাস হতে থাকবে। সো সার্কিট কমপ্লিট হয়ে গেল। সো আমি কয়েকটা কারেন্ট পাচ্ছি, এখানে খেয়াল করে দেখি। এখানে যে ইমিটারের থেকে ইলেকট্রনগুলো গেল, ইলেকট্রনগুলো যেদিকে গেল তার উল্টা দিকে একটা কারেন্ট হবে, সেই কারেন্টটা হচ্ছে ইমিটারের কারেন্ট। ওকে, বেজে যে রিকম্বাইন হচ্ছে, হালকা কিছু রিকম্বিনেশন হচ্ছে, এবং বেজ থেকে কিছু হোল এদিকে গেল না, বেজ থেকে কিছু একটা হোল এদিকে গেল, সো ওদিকে একটা কারেন্ট থাকবে। সো এই কারেন্টটা হবে বেজ কারেন্ট। বেজ কারেন্টের মান খুব ছোট হবে, কারণ বেজ কারেন্টে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন খুবই কম, অর্থাৎ হোলের কনসেন্ট্রেশন খুবই কম, রিকম্বিনেশনের হারও খুবই কম। সো এই বেজ কারেন্টটা খুবই ছোট হবে। সো 100টা ইলেকট্রন আসলে হয়তো দুইটা ইলেকট্রন এখানে রিকম্বাইন করবে, মানে ইলেকট্রন হোল, মানে চেয়ারের ভিতরে মানুষ বসে গেছে, দুইটা ইলেকট্রন রিকম্বাইন করবে, আর বাকি 98টা এখানে এসে কালেক্ট হয়ে যাবে। যখনই কালেক্টর চলে আসবে, কালেক্টরের ব্যাটারি যেটা থাকবে ওটি নেবে। সো সাইকেল কমপ্লিট হয়ে থাকবে। তাহলে টোটাল কারেন্টের যদি হিসাব দেখি, আমি এই পয়েন্টে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, যদি মনে করি এই পয়েন্টটা মনে একটা জাংশন পয়েন্ট, জাংশন পয়েন্টে যদি আমি এখন এই বিজেটির একটা কারেন্টের ইকুয়েশন লিখতে চাই, তাহলে খেয়াল করো, এটা যদি একটা জাংশন হয়, এই জাংশনে কয়টা কারেন্ট ঢুকছে, কয়টা কারেন্ট বের হচ্ছে? একটা কারেন্ট বের হচ্ছে, বাকি দুইটা ঢুকতেছে। তাহলে এই বিজেটির জন্য কারেন্টের ইকুয়েশন যেটা দাঁড়াবে IE IB প্লাস IC। I টা হচ্ছে কারেন্ট, ইমিটার কারেন্ট, ইমিটার কারেন্ট, IB টা হচ্ছে বেস কারেন্ট,
আইসি হচ্ছে কালেক্টর কালেক্টর। তাহলে আমি কিভাবে ইকুয়েশনটা বোঝাবো যে আমি ওখানে জাস্ট একটা জাংশনে কেসিএল অ্যাপ্লাই করেছি, কেসিএল অ্যাপ্লাই করার দরুন আমি এই জিনিসগুলো পেলাম। ওকে, এবং এই জিনিসগুলো থেকে আমার আরো কিছু জিনিস আনতে হবে। আমি যখন তিনটা কনফিগারেশন করা যাবে, এটাকে কমন বেস, কমন কালেক্টর ও কমন ইমিটার, এই তিনটা কনফিগারেশনে এই জিনিসটাকে সাজানো যাবে। এই জিনিসটা পরে আছে। এখন তুমি একটা জিনিস বলো, আমি যদি আউটপুট হয় আইসি এবং ইনপুট হয় যদি আইবি, তাহলে তার একটা নাম দিই আমরা। আউটপুট হচ্ছে কালেক্টর কারেন্ট আর ইনপুট হচ্ছে আইবি কারেন্ট। আমি কি করতে চাচ্ছি, বেজে একটা কারেন্ট দিয়ে কালেক্টরের কারেন্টটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। বেজে একটা কারেন্ট দিব আমি, সেই কারেন্ট দিয়ে কালেক্টরের কারেন্টটা আমি কন্ট্রোল করতে যাচ্ছি। এই দুইটা রেশিওকে একটা নাম দিই, সেই নামটা হচ্ছে বেটা। বেটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আই। এর একটা নাম আছে কমন ইমিটার কারেন্ট গেইন। এর একটা নাম আছে কমন ইমিটার কারেন্ট গেইন। কমন ইমিটার কারেন্ট। ওকে, আবার যদি কোনো কনফিগারেশনে এমন থাকে যে কালেক্টর কারেন্ট হচ্ছে আমার আউটপুট, ইনপুট হচ্ছে ইমিটার কারেন্ট, তাহলে এই দুটোর একটা রেশিও হতে পারে। এই দুটোর রেশিওটার একটা নাম আছে আলফা। আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইই। এটাকে বলা হয় কমন বেস কারেন্ট গেইন। কমন বেস কারেন্ট। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, ওই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই দুটো জিনিস একটু মাথার ভিতর একটু ঢুকাই রেখে যে দুটো জিনিস কিভাবে আসছে, মুখ ম্যাথ করার সময় দুটো মুখস্থ জিনিস কাজে লাগে। এখন একটা জিনিস চিন্তা করো, এই কালেক্টর ইমিটার এবং কালেক্টর কারেন্টের তুলনায় বেস কারেন্ট হবে খুবই সীমিত। ইমিটারের কারেন্ট যদি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, তাহলে বেসের কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়। এত কম হবে, বেজের কারেন্ট সবসময় কম হবে, কারণ বেজের উইথ এবং বেজের যে আছে, এই কথাটা আরেকবার বলে আসি যে এই যে ইমিটার, এই ইমিটারটাকে যখন ডোপিং করেছে, ইমিটারের ডোপিং হচ্ছে হাইয়েস্ট, হেভিলি ডোপড রিজিয়ন। ইমিটার হচ্ছে হেভিলি ডোপড রিজিয়ন আর বেজ হচ্ছে লাইটলি ডোপড রিজিয়ন, আর এই কালেক্টর হচ্ছে মডারেটলি ডোপড রিজিয়ন। তার মানে বোঝাতে যাচ্ছি এই যে ডোপিং এর কনসেন্ট্রেশন ইমিটার হচ্ছে সবচেয়ে বেশি, কালেক্টর হচ্ছে ইমিটার থেকে একটু কম, কিন্তু বেজ হচ্ছে সব থেকে কম। আবার এখানে আরেকটা জিনিসও আছে, এই ইমিটারের উইথ কতটুকু হবে, বেজের উইথ কতটুকু হবে তা কিন্তু ডিফাইন করে দেওয়া আছে। ইমিটারের উইথ হবে এই কালেক্টরের উইথ থেকে ছোট। ইমিটারের উইথ হবে কালেক্টরের উইথ থেকে ছোট। কেন বলতেছি, কারণ এই ইমিটার থেকে যতগুলো ইলেকট্রন আসবে কালেক্টরে তো কালেক্ট হবে, কালেক্টরে যখন কালেক্ট হবে তখন কালেক্টরের হিট প্রডিউস হবে, কারণ সে রিভার্স বায়াস কন্ডিশনে গিয়ে কালেক্টরে যাচ্ছে, সো একটা হিট প্রডিউস করবে। সমস্ত ইলেকট্রনের পাশে কালেক্ট করতে থাকবে, হিট প্রডিউস হবে। হিট যদি ডিসিপেট করতে হয়, সো রিজিয়নটা আমাকে একটু বড় করতে হবে। রিজিয়নটা বড় না করলে হিট কিন্তু বেশি হবে, পুড়ে যেতে পারে। এই জন্য নর্মালি এই দুইটা রিজিয়ন থেকে কালেক্টরের রিজিয়নটা বড় রাখা হয়, বেজের রিজিয়নটা সব থেকে ছোট রাখা হয়, এবং ইমিটার রিজিয়নটা কালেক্টরের থেকে একটু ছোট রাখা হয়। ওকে, এই তিনটা জিনিস মনে থাকবে। ইমিটারের ডোপিং সব থেকে বেশি, কালেক্টরের ডোপিং হচ্ছে মডারেট, ইমিটারের থেকে কম, বেজের ডোপিং হচ্ছে সব থেকে কম, একদম লোয়েস্ট। আর যদি উইথের কথা বলি, ফিজিক্যাল উইথের কথা বলি, তাহলে কালেক্টর হচ্ছে সবচেয়ে বড়, ইমিটার হচ্ছে তার থেকে একটু ছোট, বেজ হচ্ছে আরো ছোট। এই জন্য আমি বলতেছিলাম বেস কারেন্ট হচ্ছে সব থেকে কম, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, আর অন্য কারেন্টগুলো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু মডিফাই করতে পারি, মডিফাই করে দুই তিনটা জিনিস আমি আনতে যাচ্ছি। এই আলফা এবং বিটার ভিতরে একটা সম্পর্ক দেখাতে যাচ্ছে, আলফা এবং বিটার ভিতরে একটা সম্পর্ক আমি দাঁড় করাতে যাচ্ছি। যখন আইবি তো খুবই ছোট, আইবি যেহেতু খুবই ছোট, এখানে খেয়াল করো আইসি ইকুয়াল টু আলফা আই, আলফা আই, তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আইসি প্রায়
approximately IE, IC is approximately IE, IC প্রায় IE এর সমান, একদম কাছাকাছি কিন্তু সম্পূর্ণরূপে না, এই জন্য আমি এটাকে এরকম দিয়েছি। এখন এই যে কম, এই কমটাকে দেখানোর জন্য আমি কি করেছি, IC equal to alpha I, IC equal to alpha I। এখন এই IC মানটা যদি আমি এখানে বসাই দেই, এই IC মানটা যদি এখানে বসাই দিই, এই ইকুয়েশন, এই IC একটা মান হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিই, এটা 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে এই IC মানটা ওখানে বসাই দিই, বসাই দিই তাহলে স্যার হচ্ছে IE equal to IB plus alpha IB, তাই তো? এটাকে এই পাশে নিয়ে আসি, IB equal I to minus I common 1 minus alpha I, ঠিক আছে, 1 minus alpha I। আবার I সমান কি, যদি এখানে যদি I কেন করি, IE সমান সমান IC by alpha, সো এখানে ওইটা আবার মানটা বসাই দাও, সো 1 minus alpha into IC by আসলো। এখন এটাকে পাশে সরাই নিয়ে আসো, যদি আমি এটাকে IB by IC করি তাহলে দাঁড়াবে হচ্ছে 1 minus alpha divided by alpha। আবার আমি বেটা একটা ইকুয়েশন বলেছিলাম, বেটা ইকুয়াল টু IC by IB, এটাকে আমি উল্টাই দিই, এটাকে আমি উল্টাই দিই, IC divided by IB equal to alpha 1 minus alpha, এটাই তো বেটা। yes sir, সো বেটার সাথে আলফা একটা সম্পর্ক আছে, বেটা ইকুয়াল টু আলফা 1 minus alpha 1 minus। এর সঙ্গে আমি উল্টাই দিলে আলফার একটা সম্পর্ক দাঁড় করাতে পারো, আলফা ইকুয়াল টু বিটা প্লাস ডিভাইড বাই 1 প্লাস বিটা। সো এখান থেকে আরেকটা ইকুয়েশন দাঁড় করে দিতে পারি, সমস্যা নেই। ওকে, সো বেটার সাথে আলফার একটা সম্পর্ক কিন্তু আমরা বের করব। এই ইকুয়েশনগুলো হচ্ছে ম্যাথ করার সময় নরমালি কাজে লাগে, আর যদি তুমি ফিজিক্স বোঝো তাহলে জিনিসটা এমনিতে তুমি ড্রাইভ করতে পারবে, এটা এই ফিজিক্স বুঝতে পারলে বাকিটা করা সম্ভব। এখন আমি তো এই ট্রানজিস্টরের বিজেটির আমি কীভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখলাম, এবং এর কারেন্টের ইকুয়েশনটা দেখার চেষ্টা করলাম কীরকম হয়। এখন এই বিজেটিটাকে নিয়ে আমি এখন কাজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি এটি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে যাচ্ছি বা আমি সুইচ হিসেবে ইউজ করতে পারছি। তার 3টা কনফিগারেশন আছে, বিজেপি 3টা কনফিগারেশন কি লিখে দেখি। একটাকে বলা হয় কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। বন্ধুরা আমি ওদের একটা শীট দিয়েছি, ওটা না, দেখো এটা ডাউনলোড করো। কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন। আমি যে বিজিটিটার অপারেশন সম্পর্কে এত সময় বললাম, এই বিজিটিটা এই 3টা ভাবে সাজানো যায়, অর্থাৎ তোকে ইনপুট এবং আউটপুট যখন আমি দেখব এই 3 ওয়েতে দেখতে পারি। একে আমি কমন বেজে সাজাই দেখতে পারি, কমন ইমিটারে সাজাই দেখতে পারি এবং কমন কালেক্টরে সাজাই দেখতে পারি। 3 ধরনের। এখন এই 3টা নিয়ে আমরা একটু আলোচনা করব। মোস্টলি কমন ইমিটারটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়, কারণ এটা অ্যাম্পলিফায়ার হিসেবে খুব ভালো কাজ করে।
পাওয়ারকে অ্যাম্পলিফাই করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আর বাকি যে দুইটা আছে কমন কালেক্টর খুব বেশি ইউজ করা হয় না, কারণ বিজেটিকে আমরা যখন বাইসিং করতে যাব, কারণ এই বিজেটি কাজ করে দিলে আমাদের বাইসিং করতে হবে, অথবা মিনিমাম একটা ভোল্টেজ তাকে দিয়ে রাখতে হবে, তাহলে সে কাজ করবে না। বাইসিং করার সময় এই কমন ইমিটার যে কনফিগারেশন আছে অনেকটা স্টেবল কনফিগারেশন, অর্থাৎ এনভায়রনমেন্ট বা টেম্পারেচারের সঙ্গে এই বাইসিংটা খুব বেশি চেঞ্জ হবে না, আমরা তো ইন্টেলিজেন্টলি বাইসিং করতে পারি। বাকিগুলোতে কমন কালেক্টরের কিছু সমস্যা আছে। আর কমন বেজের একটু বললাম না, আলফা কারেন্ট নেই, আলফা লেস দেন 1, আর এই কমন ইমিটারে বেটা এটা 50 থেকে 500 পর্যন্ত হতে পারে। তা আমি আমার রিকোয়ারমেন্টের উপরে এটা 500 বেশি হতে পারে। সো এখানে দেখো এই কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন অর্থাৎ এ কিন্তু ভালো অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না, কারেন্ট গেইন খুবই কম। তুমি যদি 1 মাইক্রো অ্যাম্পিয়ার দাও, আউটপুটে হয়তো 1 মাইক্রো অ্যাম্পিয়ার পাবো, তার বেশি পাবো না। সো এই জিনিসটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যাবে না। অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যাবে হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন। এখন এই তিনটা জিনিস নিয়ে আমরা স্টাডি করবো যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয় এই তিনটার জন্য। ওকে, প্রথমে দেখবো আমরা কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশন আচ্ছা, এই যে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর, এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি যে সিস্টেমটা দাঁড় করাবো, যে ডায়াগ্রামটা দাঁড় করাবো, তার বেসটা সবসময় কমন থাকবে। যদি তার একটা টার্মিনাল কমন থাকবে বেস, সেটা হচ্ছে নাম হচ্ছে কমন বেস। একটা টার্মিনাল যদি কমন থাকে ইমিটার, তার নাম হচ্ছে কমন ইমিটার। একটা টার্মিনাল যদি কমন থাকে কালেক্টর, সেটার নাম হচ্ছে কমন কালেক্টর। তার মানে যদি কোনো একটা ইনপুট সাইড হয়, এটা যদি আউটপুট সাইড হয়, চারটা টার্মিনাল, ইনপুটে দুইটা, আউটপুটে দুইটা, কিন্তু বিজেটির টার্মিনাল কয়টা? তিনটা। তার মানে আমি প্রতি ক্ষেত্রে একটা টার্মিনালকে কমন রাখবো। এই কমন রাখার পরে নামটা হচ্ছে, যদি কমন থাকে বেস তাহলে কমন বেস বলতেছি, যদি কমন থাকে ইমিটার তাহলে কমন ইমিটার, যদি কালেক্টর কমন থাকে তাহলে কমন কালেক্টর। সো আমি এখন দেখবো হচ্ছে কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশনটা কেমন হয়? মানে বেস কমন রাখবো, ইনপুট এবং আউটপুটের সাথে বেসটাকে কমন রাখতে হবে। এটা তো বেস, তাই না? এটা হচ্ছে ইমিটার। আউটপুটে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্সের অ্যাপ্লিকেশন আমি আউটপুটটা নিচ্ছি। এটা হচ্ছে কমন, এটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি। সো এই যে কনফিগারেশনটা আমি যদি একটা বিজেপিকে এভাবে সাজাই, যে এই বেস ইমিটার জাংশনকে আমি এভাবে দিয়ে, কালেক্টর বেস জাংশনকে এভাবে দিয়ে যদি আমি রিভার্স বাইস করে রাখি, বেসকে কমন রাখি, তাহলে এটাকে আমি বলতেছি কমন বেস কনফিগারেশন। এই কমন বেস কনফিগারেশনের আমি ইনপুট, এটা তো আমার ইনপুট, এটা হচ্ছে ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড। মানে ইনপুটে কিছু দিলে আউটপুটে হয়তো কোনো একটা স্কেল দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই তো? তাহলে ইনপুট সাইডে কি কি ভোল্টেজ কি আর কারেন্ট কি হবে? ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই, তাই তো? এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে ভি সি।
ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট হবে হচ্ছে আইপি। হ্যাঁ, আউটপুট দেখতেছো দুইটার সাপেক্ষে, এই কমন টার্মিনালের সাপেক্ষে। গ্রাউন্ডের সাপেক্ষেও দেখতে পারো, সমস্যা নেই। তুমি গ্রাউন্ডের সাপেক্ষেও দেখতে পারো আর শুধু রেজিস্টারের সাপেক্ষেও দেখতে পারো, সেটা সমস্যা না। আউটপুটটা আমি আরসি রেজিস্টার রাখতেছি। আরসি রেজিস্টার যেখানে থাকবে ওর এগেইনস্টে কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা আমি দেখব। সো ইনপুট কারেন্ট হচ্ছে আই ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিবি, আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, আউটপুট ভিসিই করতে পারো অথবা ভিসিই করতে পারো। এর মোড়া শিট দিয়েছিল, দিয়েছেন গ্রুপে দিয়েছিল। এখন এই যে কমন ইউনিটার কমন বেস কনফিগারেশন সাজাইলাম, এর ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুটে এই জায়গায় যদি আমি এখন একটা সিগন্যাল দিই, সেই সিগন্যালটা আউটপুটে কীভাবে যাচ্ছে সেটা আমি দেখতে যাচ্ছি। তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কোন দুইটা দিয়ে দেখবো আমি? একটা হচ্ছে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ, তাই না? সো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, input characteristics, base emitter voltage আর হচ্ছে emitter current, তাই তো? ওই দুটোই তো থাকবে, অন্য কিছু কি দেখবো ইনপুটে? আমি অন্য কিছু তো দেখবো না। ইনপুটে এখানে কি পরিমাণ কারেন্ট আসতেছে এবং কি পরিমাণ ভোল্টেজ দিয়েছি আমি, এই দুটো জিনিস বাদ দিয়ে ইনপুটে কিছু দেখতেছি না। ওকে, এখন একটা জিনিস, এই ভিসিবিটাকে প্রথমে তুমি জিরো রাখলে, আস্তে আস্তে বাড়াইলে বা কমাইলে কিছু একটা করবে। আমি প্রথমে ধরে নিয়েছি ভিসিবিটা হচ্ছে জিরো, অর্থাৎ এই ভিবিটা পজিটিভ রাখতেছো, ভিবিটা তুমি বাড়াচ্ছ কিন্তু ভিসিবিটাকে প্রথমে জিরো করে রেখেছো। সেই ক্ষেত্রে কেমন হবে? আবার ভিসিবিটা তুমি ঠিক রেখেছো, ভিসিবিটাকে তুমি একটু বাড়াইলে সেক্ষেত্রে কেমন হবে? ওকে, প্রথম ক্ষেত্রে আমি আঁকি। এটা হচ্ছে যেহেতু একটা ডায়োড, এই বেস ইমিটার ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গেই এই ইমিটার কারেন্টটা বাড়তে থাকবে। সো প্রথম ক্ষেত্রে আমি এই ভিসিবিটাকে জিরো দেবো। সো একটা গ্রাফ আমি আঁকি এরকম। সো ভিসিবি যখন জিরো, সো কারেন্টটা হলো এমন, ভিসিবিটা যখন জিরো, মানে ভিসিবিতে কোনো আমি ভোল্টেজ দিয়ে রাখি নাই, ভিসিবিতে কোনো ভোল্টেজ দিয়ে রাখি নাই, সেই ক্ষেত্রে বেজে যখন একটা ভোল্টেজ দিয়েছি তখন কারেন্টের যে ইকুয়েশনটা বা গ্রাফটা পেলাম সেটা এরকম। এটা মোটামুটি 0.7 ভোল্টের কাছাকাছি গিয়ে হচ্ছে অন হয়, তাই তো? যেহেতু ডায়োড সিলিকন ডায়োড, আর যদি জার্মেনিয়াম হলে কত হতো? 0.3 বা 0.4 এর আশেপাশে হতো। এখন আমি ভিবিটা যা ছিল সেরকমই রাখি, সেক্ষেত্রে যদি ভিসিবিটা চেঞ্জ করি এই গ্রাফটা একটু চেঞ্জ হয়ে যায়, এই গ্রাফটা একটু চেঞ্জ হয়ে যায়। এই গ্রাফটা দেখতে তখন অনেকটা এখান থেকে শুরু হবে, এটা ধরলাম ভিসিবি 5, এটা পরে এক্সপ্লেইন করছি ঘটনা কি ঘটতেছে। এটাকে যদি আবার একটু বাড়াই দিই ভিসিবি ভোল্টেজটা, ভিসিবি ধরলাম এই। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি বেস ইমিটারের যে ভোল্টেজ, এই যে ফরওয়ার্ড বায়াস, এই ফরওয়ার্ড বায়াসটা আমি যদি সেম রাখিও, সেম রাখার পরে এই বেস কালেক্টর ভোল্টেজ বাড়াইলে বা কমাইলে তার উপর নির্ভর করে এই ইমিটারের কারেন্টটা কতটুকু বাড়বে।
তাই না? এটা কেন ঘটতেছে, এটা একটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন দরকার। আমি এই ভোল্টেজটাকে ফিক্স রাখলাম, রাখার পরে যদি আমি বেস কালেক্টর ভোল্টেজ চেঞ্জ করি, দেখা যাচ্ছে যে ইমিটার কারেন্টটা চেঞ্জ হচ্ছে। ইমিটার কারেন্ট চেঞ্জ হচ্ছে মানে কি, ইমিটার কারেন্ট বাড়তিছে, ইমিটার কারেন্ট বাড়তিছে। এর একটা কথা আছে, আর্লি ইফেক্ট বলে একটা কথা আছে, যে আমার ইমিটারের কারেন্ট, এই যে ইমিটারের কারেন্ট এই বেস কালেক্টরের ভোল্টেজের উপর যে নির্ভর করে, এর নাম হচ্ছে আর্লি ইফেক্ট। কি ইফেক্ট, বেস কালেক্টরের ভোল্টেজের উপরে ইমিটার ভোল্টেজ যে নির্ভর করে, ইমিটারে যে কারেন্ট নির্ভর করতেছে, এই প্রথমে আর্লি নামক এক ভদ্রলোকটা দেখাইছে এরকম একটা গ্রাফ মনে করো, যে এই বেস ইমিটার ভোল্টেজ চেঞ্জ না করলেও বেস কালেক্টর ভোল্টেজ চেঞ্জ হলে ইমিটারের কারেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, সেই ইফেক্টের নাম হচ্ছে আর্লি ইফেক্ট। এর নাম হচ্ছে আর্লি ইফেক্ট। এখন এই জিনিসটা কেন হচ্ছে, আমি এই যে কারেন্টের চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার কারণটা সেটা আমি একটু, এটা আসছো সবাই এগুলো আমার একটু ফিজিক্যালি আমার ডিভাইসটা রাখতে হবে, এটা বোঝানোর জন্য ফিজিক্যালি ডিভাইসটা আমার রাখতে হবে। ডিভাইসটা আমি একটু রাখতে হবে। এই তো ছিল আমাদের কমন বেস কনফিগারেশন, তাই তো? এরকম তো ছিল। এখন কথা হচ্ছে এই বেস ইমিটার ভোল্টেজ, এটা আমি 0.7 এর বেশি রেখেছি, 0.7 এর বেশি রেখেছি, কিন্তু এই ভিসিবি ভোল্টেজটা প্রথমে মনে করো 0 ছিল, সেটা 0 থেকে আমি 8 পর্যন্ত ভ্যারি করেছি, 0 থেকে 8 পর্যন্ত ভ্যারি করেছি। সেক্ষেত্রে কালেক্টরের কারেন্ট চেঞ্জের কথা কেন আসবে? যখন ভিসিবি ভোল্টেজটা 0 ছিল, এই ভোল্টেজটা যখন 0 ছিল, তখন এখানে ডিপ্লেশন কি অবস্থা ছিল? ভিসিবি ভোল্টেজটা 0, সবথেকে কম ছিল। ভিসিবি ভোল্টেজটা 0 মানে কি, রিভার্স বায়াস আমি ওখানে দেইনি, রিভার্স বায়াস আমি দেই নাই, যেহেতু দেই নাই, এখানে রিভার্স বায়াস নাই মানে কি, বিল্ট ইন পোটেনশিয়ালটাই আছে, সব বিল্ট ইন পোটেনশিয়ালটাই আছে, আর কোনো কিছু নেই। তো ডিপ্লেশন রেটটা খুবই ছোট হবে, ডিপ্লেশন রেটটা খুবই ছোট হবে। ডিপ্লেশন রেটটা যদি খুব ছোট হয়, তার মানে এখানে রিকম্বিনেশনটা বেশি হবে। রিকম্বিনেশনটা যদি বেশি হয়, তাহলে ওই আই কারেন্টটা কম হবে, আই কারেন্টটা মোটামুটি একটু কম হবে, কারণ কিছু রিকম্বাইন হয়ে বেস কারেন্টটা বেড়ে যাবে। কারণ কি, আই কারেন্টটা কি, আই ইকুয়াল টু ভি প্লাস আইসি, আই কারেন্টটা কি বেশি হবে না? যেহেতু ডিপ্লেশন রেটটা খুব কম, এখানে রিকম্বিনেশনটা বেশি হবে, রিকম্বিনেশনটা বেশি হলে বেস কারেন্ট একটু বেশি থাকবে, সেক্ষেত্রে আই কারেন্টটা কিন্তু ওইভাবে আর আমি ধরতে পারবো না, কারণ এখানে হচ্ছে আইসি কারেন্টের কোনো কথা নাই, এর পাশে কোনো কারেন্টই যাচ্ছে না, কারেন্ট আসতেছে এদিক দিয়ে, কারেন্ট এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি রিকম্বিনেশন বেশি হয়, এখানে এই আই কারেন্টটা কিন্তু কমাই দিচ্ছে। এখন যদি এই ভোল্টেজটা বাড়াই, তাহলে কি হবে? এই ভোল্টেজটা বাড়াইলে ডিপ্লেশন রিজনটা বাড়বে, ডিপ্লেশন রেটটা বাড়বে, যত বাড়াবো ডিপ্লেশন রেটটা তত বাড়বে। এখন এই আর্লি বলতেছে এই যে বেস রিজন, এই বেস রিজন তো খুবই থিন, বেস রিজন তো খুবই থিন এবং এর ড্রপিং এর রেঞ্জ খুব কম। সো এখানে যদি বড় মানের ভোল্টেজটা দেই, এই ভোল্টেজটা এদিকে পেনিট্রেট করে চলে আসবে, কেমন হচ্ছে তোমাদের? ভালো। স্যারকে চিনো? স্যার আমাদের বিএটি চেয়ারম্যান অ্যাডমিরাল ফরিদ হাবিব, আর এই স্যার হলো আমেরিকান হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, ডিন, প্রথম চেয়ারম্যান আমাদের স্যারের ভাই। আমার আশা কম হয়, আমি খুব বেশি আসলাম। তো তোমাদের পড়াশোনার প্রোগ্রেস কি ভালো? বুঝতে পারছো? হ্যাঁ, পড়াশোনা করো আসলে নিজের ব্যাপারে পড়াশোনা করো, নিজে করলে নিজের লাভ, না করলে তোমার আর ঠিক আছে, পড়াশোনা করতে হবে।
ট্রাস্টি বড় ট্রাস্টি সবাই আমার হারবার্ডে উনি আমাকে বারবার নিয়েছিলেন আমার যখন এখানে রিক্রুটমেন্ট হয় খুবই একজন অমায়িক লোক তখন এমনিতে খুব বেশি কথা বলেন না কিন্তু যখন কথা বলেন তখন বোঝা যায়। আচ্ছা আমরা কোথায় ছিলাম যেন? আচ্ছা বেস কালেক্টর জাংশনের কথা বলছিলাম যে বেস এবং কালেক্টরের ভোল্টেজটা যদি চেঞ্জ করি তাহলে সেটা আমার ইফেক্ট ফেলে ইমিটারের কারেন্ট। তার জন্য বলতেছিলাম যে এখানে যখন ভোল্টেজটা খুব কম এই ডিপ্লেশনটা খুবই ছোট, যখনই আমি ভোল্টেজটা আরও বাড়াতে থাকবো যদি বাড়াতে থাকে এই ডিপ্লেশন তো খুব ছোট, এই বেজের উইথটা তো খুব ছোট, সেই তুলনায় কালেক্টরের উইথটা তো খুব বড় এবং কালেক্টর হচ্ছে হাইলি ডোপড। কালেক্টর হচ্ছে এখানে কালেক্টরে যদি 10টা থাকে এখানে বেজে আছে 2টা হোল, কালেক্টরে এখানে 10টা হোল থাকলে বেজে 2টা হোল আছে। তার মানে এখানে যখন ডিপ্লেশন উইথটা বাড়বে এই দিকে ডিপ্লেশন উইথটা খুব বেশি অগ্রসর হবে না, কারণ কনসেন্ট্রেশন বেশি, সো অল্প অগ্রসর হবে। আর এদিকে টোটালি ডিপ্লেটেড হয়ে যাবে, যত ভোল্টেজ বেশি দেবো ডিপ্লেশন উইথের মান তত বেশি হতে থাকবে। এখানে ভোল্টেজ যত বেশি দেবো এই ডিপ্লেশন উইথটা তত বাড়তে থাকবে, মানে বেজের উইথটা ডিপ্লেশন উইথটা খুব দ্রুত বাড়বে। কার তুলনায়? কালেক্টরের তুলনায়। কারণ কালেক্টর হচ্ছে কনসেন্ট্রেশন অনেক বেশি, বেজের কনসেন্ট্রেশন অনেক কম। সো এখানে যত বেশি ভোল্টেজ দিব এই ডিপ্লেশন উইথটা তত বাড়বে, কিন্তু সেটা কালেক্টরের দিকে যত বেশি না যাবে বেজের মানে এই পাশে তত বেশি যাবে। সো যদি টোটালি ডিপ্লেট হয়ে যাবে, টোটালি শূন্য হয়ে যায়, ক্যারিয়ারের কনসেন্ট্রেশন টোটালি শূন্য হয়ে যায়, তাহলে এই পাশে একটা ডিপ্লেশন রিজন ছিল না, এখানে একটা ডিপ্লেশন রিজন ছিল না। এখন এইখানে যদি অল্প ভোল্টেজও দিয়ে রাখি এই ডিপ্লেশনের কারণে এই ডিপ্লেশন রিজন শুরু হয়ে যাবে না। এইখানে যেহেতু ডিপ্রেশন রিজন ছোট ছিল কিন্তু আমি এটা তো কিছুই করি নাই, এই ভোল্টেজ তো ঠিক হয়ে গেছে, এটা এই ডিপ্রেশন রিজন কমানো বাড়ানোর জন্য আমি কিছুই করি নাই, কিন্তু আমি কি করেছি এই কালেক্টর বেস জাংশনে ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি। যেহেতু ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি ডিপ্লেশন উইথটা বাড়তেছে, কালেক্টরের তুলনায় এই বেজের ডিপ্লেশন একটু দ্রুত বাড়তেছে, কারণ কালেক্টরের কনসেন্ট্রেশন বেশি, বেজের কনসেন্ট্রেশন কম, যার কারণে এখানে ডিপ্লেশনটা একবারে ফাঁকা হয়ে যাবে। ফুললি যখন ডিপ্লেট হয়ে যাবে এখানে কি এরকম থাকতে দেবে? আর ও থাকতে দেবে না, এই ব্যারিয়ারটাকে সে কমাই দেওয়ার চেষ্টা করবে। এই ব্যারিয়ারটা কমাই দিলে কি হবে? এখানে দেখো 0.7 এর কাছাকাছি গিয়ে সে অন হয়েছে, কিন্তু তার আগেই অন হয়ে যাওয়ার চেষ্টা করবে, সে কিন্তু তার আগেই অন হবে। কেন অন হবে? এই ভোল্টেজটা তো ইফেক্ট করতেছে, এই ভোল্টেজটা এই ভোল্টেজের উপরে ইফেক্ট করতেছে। কিভাবে? এই ভোল্টেজটাই তো দিয়ে আমি বেজ এবং ইমিটারের যে ডিপ্লেশন উইথটা ছিল এটা কমাচ্ছিলাম, বেজ এবং ইমিটারের যে উইথটা ছিল আমি এই ভোল্টেজ দিয়ে কমাচ্ছিলাম, মানে ফরওয়ার্ড করার চেষ্টা করতেছিলাম। এখন ভোল্টেজটা যদি বেশি না দিয়ে অল্প করেও রাখি এই ভোল্টেজটা করবে কি? এইটাকে ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করবে, আগেই ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? এখানে মনে করো 0.5 দিয়ে গেছে, এখন এইখানে যদি ভোল্টেজ বাড়ায় তাহলে এই 0.5 ভোল্টেজটাই অনেক সময় 0.9 বা 1 ভোল্টের কাছাকাছি চলে যেতে পারে, কারণ এই ভোল্টেজটা এর উপরে ইফেক্ট ফেলতেছে। আমি তো এখানে 0.7 এখন দেই নাই, কিন্তু এখানে ভোল্টেজ বাড়িয়ে দেওয়ার কারণে এই ডিপ্লেশন এত বাড়ছে যে এইখানকে ডিপ্লেশন লেয়ারটা কমে গেছে। এই ইফেক্টটাকে বলা হচ্ছে আরডি ইফেক্ট। আরডি ইফেক্ট মানে কি? মানে তুমি যদি চিন্তা করো এখানকার ডায়োডটা যখন অন হওয়ার কথা ছিল তার আগেই অন হয়ে যাবে। 0.7 এ অন হওয়ার কথা ছিল, আমি গ্রাফটা কাটতে দেখো 0.7 এর কাছাকাছি গিয়ে আমি অন করে দিয়ে কারেন্টটা বাড়িয়েছি, কিন্তু যখনই ওই বেস কালেক্টর ভোল্টেজটা বাড়িয়েছি তখন কিন্তু 0.7 এর আগেই সে অন হয়ে গেছে। এই যে ইফেক্টটা, এই ইফেক্টটাকে বলা হচ্ছে আরডি ইফেক্ট। বোঝা গেল? আচ্ছা, এটা তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কি করেছি আমি? বেস ইমিটারের যে ভোল্টেজ বাড়িয়েছি, আমি সাথে সাথে দেখেছি হচ্ছে ইমিটারের কারেন্ট কতটুকু হয় সেই জিনিসটা দেখেছি। এই ইমিটার কারেন্টের রেঞ্জ হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, সামথিং মিলি অ্যাম্পিয়ার, নট মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। ওকে, এখন এটা গেল আমার ইনপুট, মানে ইনপুটে যা দিয়েছি সেটা এখন আউটপুটে কিভাবে যাবে, আউটপুট দেবো এখন। ওকে, এখানে ইনপুট মনে করো এখানে একটা সিগন্যাল দিয়েছিলাম, আউটপুটটা মনে করো এখান থেকে সামথিং এখানে রেজিস্টার সেখান থেকে দিয়েছিলাম। ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স এরকম দেখলাম, এখন এই ক্যারেক্টারিস্টিক্স আউটপুটে গিয়ে কেমন হবে সেটা আমাদের দেখার সময় এসেছে। এটা কিন্তু অনেক বড় সিলেবাস, অনেক ভাস্ট একটা জিনিস, তোমাকে ডাইভার্সিফাই হতে হবে এবং পড়তে হবে বেশি বেশি। অনেক কথাবার্তা এখানে আছে, খুঁটিনাটি অনেক কথা আছে। সো এই যে শীটটা আছে, শীটটা A to Z যদি পড়ো
খুবই সুন্দর করে লেখা আছে, খুবই সুন্দর এবং খুবই সহজ ইংরেজি ভাষায়। তাহলে এখন আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিভি আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি। তাহলে এখন যে গ্রাফটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ এদিকে থাকবে ভিসিভি, আউটপুট কারেন্ট এদিকে থাকবে আইসি। একটু আগে একটা কি কথা বলেছিলাম যে বেজের কারেন্ট খুব কম, যেহেতু বেজের কারেন্ট খুব কম তার মানে হচ্ছে কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্ট মোটামুটি কাছাকাছি। সো কালেক্টর কারেন্ট যতটুকু হবে ইমিটার কারেন্ট এবং কাছাকাছি। প্রথম ক্ষেত্রের কথা বলি একদম শুরুতে, যখন ইমিটারের কারেন্ট জিরো, যখন ইমিটারের কারেন্ট জিরো মানে কি? ইমিটারের কারেন্টটা জিরো মানে কি? আউটপুট না, ইনপুট দেওয়া হবে। অর্থাৎ বেস ইমিটার জাংশনকে ফরওয়ার্ড করার জন্য কোনো ভোল্টেজ দেয়নি। যখন কোনো ভোল্টেজ দেয়নি তখন এই আই ই সমান জিরো, আউটপুট কারেন্টটা জিরো এবং এই কারেন্টটা খুবই স্লো, মাইক্রো অ্যাম্পিয়ার। সামান্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে একটা কথা আছে, ধরে নাও তুমি এটা জিরো, রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য হালকা একটা কারেন্ট পাবো, ওটা কোনো ব্যাপার না। এখন আমি কি করবো, কালেক্টর বেস ভোল্টেজকে তুমি যতই বাড়াও, এই ক্ষেত্রে যদি ইমিটার কারেন্ট জিরো থাকে, এইখানে যদি এইটা জিরো ভোল্টেজ দাও তাহলে এই ভোল্টেজটা যতই বাড়াও না কেন আইসি কারেন্ট পাওয়া না, কারণ ইনপুটে তো কিছুই দাও, আউটপুটে কি যাবে? ইনপুটে তো কিছুই দাও। এই বেস ইমিটার ভোল্টেজ, এই বেস ইমিটার ভোল্টেজ তো ইনপুট, এই ইনপুট মানে তো আই, বেস ইমিটার ভোল্টেজ থেকে তো আই থাকে। আমি বলেছি কি আই, এই যে কার্ভটা গেছে এই কার্ভের জন্য আই জিরো, আই জিরো মানে কি আইসি জিরো, আই জিরো মানে আইসি জিরো, জিরোর কাছাকাছি গেছে। রিভার্স কারেন্ট একটা আছে তার জন্য একটু দিয়েছি, না লিখলেও চলতো, মনে ধরে নাও জিরো। আই কারেন্ট জিরো মানে এখানে ধরে নাও আইসি কারেন্ট জিরো, জিরো। আই জিরো মানে আইসি কারেন্ট জিরো। ওকে, বোঝা গেল? কারণ ইনপুটে কিছু দেয়নি, ইনপুট একদম জিরো, এই ফরওয়ার্ড বায়াস করে নেই, সো কোনো কারেন্ট দেয়নি, আউটপুটে কোনো কারেন্ট যাবে না, সোজা সাপটা কথা। এখন এই আইসি কারেন্ট একটু বাড়াবো, আইসি কারেন্টটা বাড়িয়ে মনে করো আই আই ইনপুট কারেন্ট বাড়াবো, আই মনে করো যে 5 মিলিঅ্যাম্পস, সামথিং 5 মিলিঅ্যাম্পস। 5 মিলিঅ্যাম্পস কারেন্টে আমি ভিভি ভোল্টেজটা দিয়েছি, ভিভি ভোল্টেজটা দেওয়ার জন্য তো কারেন্ট আসছে। যদি এই কারেন্টটা থাকে তাহলে এখান থেকে আরেকটা কারেন্ট পাওয়া যাবে। সো এটা মোটামুটি রেঞ্জে 5 অ্যাম্পিয়ার। স্যার নেগেটিভ লিগার, হ্যাঁ এটা আমি বলতেছি পরে কেমন লিখতেছি ওটা কারণ আছে। সো আসলে তো এখানে দেখো আই কারেন্টটা 5 মিলি অ্যাম্পিয়ার হলে আইসি কারেন্টটা মোটামুটি এই রেঞ্জে এসে 5 মিলি অ্যাম্পিয়ার কাছাকাছি। একটা জিনিস এখানে খেয়াল করো, আমি যখন বেস ইমিটার ভোল্টেজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট যখন দিয়েছি, সেই ক্ষেত্রে বেস কালেক্টর ভোল্টেজ যতই চেঞ্জ করি না কেন কালেক্টর কারেন্ট কোনো চেঞ্জ হয়, ফ্ল্যাট লাইন। অর্থাৎ এই বেস কালেক্টর রিভার্স বায়াস করে রাখা, কোনো রিভার্স বায়াস করছি মনে করো 2 ভোল্ট দিয়ে রিভার্স বায়াস করেছি, একে যদি আমি এখন 10 ভোল্টও করে দিই, রিভার্স বায়াস কন্ডিশন 10 ভোল্ট করে দিই, তাহলে এখানে কোনো কারেন্টের পরিবর্তন হবে না। অর্থাৎ এই কালেক্টর বেস জাংশনের উপরে এই আইসি কারেন্টটা নির্ভর করে। এইটা বোঝাতে হচ্ছে এই কালেক্টর বেস জাংশনের রিভার্স ভোল্টেজের উপরে, কালেক্টর বেস জাংশনের রিভার্স ভোল্টেজের উপরে আইসি কারেন্টটা নির্ভর করে না। আইসি কারেন্টটা নির্ভর করে কিসের উপরে? আই কারেন্টের উপরে, ইনপুট কারেন্টের উপরে। ইনপুট কারেন্ট যদি বাড়াই তাহলে কালেক্টর কারেন্ট বাড়ে, ইনপুট কারেন্ট কমাইলে কালেক্টর কারেন্ট কমে। একইভাবে এটা ফ্ল্যাশ হবে, এবং মনে রাখবা এখানে 5 মিলিঅ্যাম্পস হলে এখানেও 5 মিলিঅ্যাম্পসের কাছাকাছি, অর্থাৎ আই কারেন্ট এবং আইসি কারেন্ট মোটামুটি কাছাকাছি। এখন এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটাতে তিনটা লাইন আছে। এই লাইনটাকে বলা হচ্ছে, অর্থাৎ
আই যখন জিরো তখন এই ভোল্টেজটা যাই হোক না কেন, ওতে আমার যায় আসে না। এটা হচ্ছে কার্ভ অফ রিজন। এটা হচ্ছে কার্ভ অফ রিজন। এই পার্টটাকে, এই পাশের অংশটাকে এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন রিজন। আর এটাকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজন। এইটাকে আমি একটু নেগেটিভ দিকে আঁকার একটু কারণ আছে। যখন এখানে তো দুইটা ডায়োড আছে, তাই একটাকে আমি রিভার্স বায়াস করে রেখেছি, একটাকে আমি ফরওয়ার্ড বায়াস করে রেখেছি। তো দুইটা ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস হবে তখন এটা স্যাচুরেশন রিজন হবে। অর্থাৎ এইখানে ভোল্টেজটা যদি মনে করো ভিসিবি পজিটিভ দিকে থাকলে, যদি এটা রিভার্স বায়াস থাকতো, নেগেটিভ দিকে আসলে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে কি, এই দুইটা ডায়োডই অন হয়ে যাবে। দুইটা ডায়োডই অন হয়ে গেছে, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হবে। অর্থাৎ অল্প পরিমাণ কালেক্টর ভোল্টেজ বাড়াইলেই, এই ভোল্টেজটা বাড়াইলেই ডায়োড কারেন্ট অনেক বাড়ে। কারণ এখানে ফরওয়ার্ড বায়াস করে দিলে এই জাংশনটা ছোট হয়ে যাবে, কালেক্টর কারেন্ট তো বেশি হবে, নর্মাল ডায়োডেরও তো বিহেভ করবে। এই জন্য এইটুকুতে এটা মনে করো নেগেটিভ ভিসিবি, নেগেটিভ দিকে যখন বাড়াচ্ছি, এই দিকে যখন বাড়াচ্ছি, যদি এই দিকে পজিটিভ থাকলে এটা রিভার্স বায়াস থাকে, নেগেটিভ করে দিলে এটা ফরওয়ার্ড বায়াস হবে। আর ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে কি, সেটা নর্মাল ডায়োডের মতো বিহেভ করবে। সো দেখা গেছে যে এখানে এসে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে কারেন্ট হিউজ বাড়বে, কারেন্ট দেখো হিউজ বাড়ছে। হিউজ বাড়ার পরে এদিকে সে কি হয়েছে, সে আবার রিভার্স বায়াস হয়ে গেছে। যখন রিভার্স বায়াস হয়ে গেছে, কারেন্টটা ফ্ল্যাট হয়ে যাবে। কারণ আমি দেখতেছি হচ্ছে আইসি কারেন্ট, আমি কালেক্টর কারেন্ট দেখতেছি এখানে কালেক্টরের ভোল্টেজের উপরে। সো ফ্ল্যাট হবে কেন, ওই যে আই একটা কারেন্ট দিয়ে দিয়েছি, আই কারেন্টের উপরে কোনো ইফেক্ট নাই, বুঝা গেল? একইভাবে পিছনে যদি আরো বাড়াই, দেখবেন এটার জন্য 10 অ্যাম্পিয়ারের জন্য বা 10 অ্যাম্পিয়ার 10 মিলিঅ্যাম্পস, একইভাবে পিছনের দিকে আসতে পারে সে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, যার জন্য অল্প পরিমাণ ভোল্টেজ চেঞ্জ হলেই কারেন্টের পরিমাণ হিউজ চেঞ্জ হয়। এই তিনটা দিকটা, এই স্যাচুরেশন রিজন এবং কাট অফ রিজন, এই দুইটা রিজন মিলে আমি একটা সুইচ হিসেবে ইউজ করতে পারি। আমি যদি ট্রানজিস্টরকে একটা সুইচ হিসেবে ইউজ করতে চাই, তাহলে এই স্যাচুরেশন রিজনে থাকতে হবে, অর্থাৎ দুইটা ডায়োডকে অন করে দিতে হবে, আবার দুইটা ডায়োডকেই অফ করে দিতে হবে, রিভার্স বায়াস করে দিতে হবে। এই ক্ষেত্রে দুইটা ডায়োডই অন, এই ক্ষেত্রে দুইটা ডায়োডই রিভার্স বায়াসড বা অফ। যদি আমি সুইচ হিসেবে ইউজ করতে চাই, তাহলে কিন্তু এই রিজন অপারেট করতে হবে। কিন্তু যদি অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে অ্যাক্টিভ রিজন অপারেট করতে হবে। সো অ্যামপ্লিফায়ার হিসেবে কিভাবে অ্যামপ্লিফাই হয় সিগন্যালটা, আমরা পরবর্তীতে এঁকে দেখাবো সিগন্যালটা কিভাবে অ্যামপ্লিফাই হচ্ছে। ওকে, সো একটা জিনিস মনে রাখো যে অ্যাক্টিভ রিজন কিন্তু সে সুইচ হিসেবে ইউজ করবে না, সে অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করবে। ওকে, এই গ্রাফটা কি সুন্দর মতো বোঝা গেছে? এক্সপ্লেইন করতে পারবো? এখানে সুন্দর মতো লেখা আছে সবকিছু, আশা করি তোমরা একটু পড়বে। আরডি ইফেক্ট সম্পর্কে একটু পড়ে নেব। এখন আসি, এইখানে তো আমি একটা ভোল্টেজ দিয়েছি, তাহলে ইনপুট একটা কারেন্ট আছে। ইনপুট একটা কারেন্ট থাকলে ইনপুট কারেন্ট ডিভাইডেড বাই ভোল্টেজ কি হবে? তাহলে ইনপুট একটা রেজিস্ট্যান্স থাকবে। আমি এখন ওদের কথা বলছিলাম ট্রান্স রেজিস্টর, সেটা একটু খেয়াল করে দেখি। যখন এটা ডাইনামিক রেজিস্টারের কথা বলবো, ডাইনামিক রেজিস্টার মানে যদি এখানে 5 মিলি অ্যাম্পিয়ার থাকে বা এখানে 10 মিলি অ্যাম্পিয়ার থাকে, এই দুইটা চেঞ্জ হবে তো রেজিস্টারের মান। হ্যাঁ, আমি চিন্তা করবো হচ্ছে চেঞ্জ অফ কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ অফ ভোল্টেজ, এটাকে বলছি ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক ইনপুট রেজিস্ট্যান্স, ডাইনামিক ইনপুট রেজিস্ট্যান্স জানতে গেলে আমার কি কি লাগবে? ইনপুটের কারেন্ট লাগবে এবং ইনপুটের ভোল্টেজ লাগবে, তাই তো? সো আর আই ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে ইনপুট ভোল্টেজ কি? ইনপুট ভোল্টেজ হচ্ছে VBE। সো ডেল VBE, এটা দিয়ে বোঝাতে যাচ্ছি যে ভোল্টেজটা আমি চেঞ্জ করছি, ডেল VBE ভোল্টেজ চেঞ্জ করছি, ডেল আই। এই দুইটার চেঞ্জ মনে করো একটা ভোল্টেজ নিয়েছিলাম একটা 0.7,
আবার কখনো নিয়েছিলাম 1 ভোল্ট। এই দুইটা ভোল্টেজের পার্থক্য নিয়েছি ডেল ভিভিই এবং কারেন্ট মনে করো এক সময় আই হচ্ছে 0.5 মিলি অ্যাম্পস আর কখনো 10 অ্যাম্পস। ওই যে গ্রাফ দেখা কোথায় গেল? এই যে স্যার এই যে 5 মিলি অ্যাম্পস 10 মিলি অ্যাম্পস স্যার ডেল ভিভি মানে ভোল্টেজটা চেঞ্জ হবে কোনটা? ডেল ডেল মানে হচ্ছে চেঞ্জ হতে পারে। দুইটা চেঞ্জের আমি পার্থক্যটা নিব, দুইটা চেঞ্জের পার্থক্য নিচ্ছি V2 মাইনাস V1। সো এটা হচ্ছে ডাইনামিক ইনপুট রেজিস্ট্যান্স। এই ইনপুট রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে? স্যার এই ইনপুট রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে? স্যার যদি ভোল্টেজ কারেন্ট যদি বেশি হয়, চেঞ্জ অফ কারেন্ট বেশি হয় তাহলে স্যার রেজিস্ট্যান্স নরমাল কনসেপ্ট কি বলে বেশি না কম হবে? আমি কি বলেছি? ট্রান্স রেজিস্টার। এইখানে VE ভোল্টেজটাও অল্প এবং I কারেন্টটা যথেষ্ট কম। তাহলে রেজিস্ট্যান্স স্যার কম। রেজিস্টার কম হবে কারণ এই সিনারিওটা এইখানটা হচ্ছে তুমি নরমাল চিন্তা করো, ফরওয়ার্ড বায়াস করছি আমি। ফরওয়ার্ড বায়াস করা মানে কি? ওই জাংশনের রেজিস্ট্যান্স কমাই দিচ্ছে, তাই না? ফরওয়ার্ড বায়াস করছি মানে ওই জাংশনের রেজিস্ট্যান্স আমি কমাই দিয়েছি। সেই রেজিস্ট্যান্সটা এখান থেকেই পাওয়া যাবে। এটা অল্প লেস, এটা অল্প। ডাইনামিক ইনপুট রেজিস্ট্যান্স তাই ডাইনামিক আউটপুট রেজিস্ট্যান্স একটা থাকবে। ডাইনামিক আউটপুট রেজিস্ট্যান্স তাহলে সেটা হচ্ছে আর ও দেই ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত, ভিসিবি ডেল এখানে তো রিভার্স না করছে এখানে বেশি হবে কারণ হচ্ছে এখানে যেহেতু রিভার্স বায়াস করে রাখা, সো জাংশনের রেজিস্ট্যান্স বেশি। এখানে নরমালি যদি আমি ভোল্টেজ কাউন্ট করি, ভোল্টেজ মেজার করি, সেক্ষেত্রে তুমি দেখতে পারবে এই ভোল্টেজটা তো যথেষ্ট কম। তুমি খেয়াল করো এইখানে উপরে ভোল্টেজটা কিন্তু যথেষ্ট ছোট, এই ভোল্টেজটা যথেষ্ট ছোট 0.7 এর মতো রাখো। এখানে ভোল্টেজ কত 10 11 12 বা 20 সামথিং এর মতো, আর এখানে পয়েন্ট সামথিং। সো এখানকার রেজিস্ট্যান্স অনেক কম হবে, এখানকার রেজিস্ট্যান্স মাস গ্রেটার দেন, কারণ আইসি তো আই কাছাকাছি, নিচের ডিনোমিনেটর তো কোনো পরিবর্তন হবে না, মোটামুটি কাছাকাছি থাকবে। কিন্তু এইটা দেখো অনেক বড় হয়ে গেছে, সো এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। এই জন্য বলা হচ্ছে যে এর ইনপুট রেজিস্ট্যান্স লো। সো মনে রাখবা কমন বেস কানেকশন বা কমন বেস কনফিগারেশনের জন্য ইনপুট রেজিস্ট্যান্স লো, আউটপুট রেজিস্ট্যান্স হাই। এখন ইনপুট রেজিস্ট্যান্স লো, আউটপুট রেজিস্ট্যান্স হাই হলে সুবিধা অসুবিধা সেটাই আসে। এই ক্ষেত্রে কারেন্টের যেটা বলছিলাম কমন বেস কনফিগারেশনের জন্য কারেন্ট গেইন বলছিলাম, কমন বেস কনফিগারেশনের কারেন্ট গেইন কি লিখছি? কমন বেস কনফিগারেশনের কারেন্ট গেইন বলো। স্যার আপনি কত আইসি বাই আই হ্যাঁ, এখানে এইটার খেয়াল করো, আই ই এটা ইনপুট, আইসি আউটপুট। এই কমন বেস কনফিগারেশনে কারেন্ট গেইনের কথা চিন্তা করছি। গেইন মানে আউটপুট বাই ইনপুট, সো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আই। তাহলে এই আইসি এবং আই তো মোটামুটি কাছাকাছি, বরং আই এটাই একটু আইসি থেকে বড়। তাহলে এটা সবসময় লেস দেন 1 হবে, সবসময় লেস দেন 1 হবে। সো কারেন্ট গেইনটা অনেক কম হবে। কারেন্ট গেইন যদি কম হয়, এখানে যদি কারেন্ট গেইন কম হয়, একটা জিনিস চিন্তা করো, এখানে রেজিস্ট্যান্স এই ইনপুট রেজিস্ট্যান্স কম, আউটপুট রেজিস্ট্যান্স বেশি, সেক্ষেত্রে এই কনফিগারেশনের জন্য ভোল্টেজ গেইনটা বেশি হবে। ভোল্টেজ গেইনটা বেশি হবে কারণ কি? এই যে আউটপুটে যে রেজিস্টর থাকবে, সেই রেজিস্টরের যদি কারেন্টটা বেশি যাবে, হ্যাঁ সেই রেজিস্টরের যদি কারেন্টটা অনেক বেশি যাবে, সো ওখানে ভোল্টেজ ড্রপটা অনেক বেশি হবে। আর ইনপুটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা অনেক কম। সো কমন কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইনটা হচ্ছে ইউনিটির মতো, মানে ইনপুটে যা দাও আউটপুটে তাই পাও, কিন্তু ভোল্টেজ গেইনটা ইনপুটে যা দাও আউটপুটে মোটামুটি বেশি পাওয়া যায়। সো কমন বেস কনফিগারেশন এটার জন্য হচ্ছে কারেন্ট গেইন লো, ভোল্টেজ গেইন হাই। কিন্তু লো আর হাই হওয়ার কারণে পাওয়ার গেইনটা দুটো গুণ হয়, সো পাওয়ার গেইনটা লো। বুঝা গেল?
কমন বেস কনফিগারেশন নিয়ে কোনো তথ্য জানা আছে? আমাদের কত সময় আছে? পড়তে হবে স্যার, পড়ে তারপরে বুঝতে হবে। হ্যাঁ। আগে নিজে বসে আর নিজে এখানে সুন্দর করে লেখা আছে, ডিটেইলে লেখা আছে। কমন বেস কনফিগারেশনের কোনো সমস্যা আছে? না। তাহলে কমন বেস কনফিগারেশনে কারেন্ট গেইন কিন্তু আলফা, মনে রাখবা। এই জন্য আমি প্রথমে লিখেছি আলফা ইকুয়াল টু আইসি বাই ই, কারণ আই হচ্ছে এখানে ইনপুট, আউটপুট হচ্ছে আইসি। এখন দেখব হচ্ছে কমন ইমিটার। সময় আছে? কত সময় আছে? বিরক্ত লাগছে? যদি বিরক্ত লাগে তাহলে পড়াবো না। আজকে আর পড়া নাই। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে কিন্তু আমাকে এটা ডিটেইলে একটু বুঝাই দিতে হবে যে কমন বেস কনফিগারেশনের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এমন, আর্লি ইফেক্টটা এমন, বেস ইউনিটের কথাবার্তা সবকিছু ক্লিয়ারলি আমাকে একটু বোঝাইতে হবে। সো ক্লাসে আসার শুরুতেই আমি কিন্তু এই জিনিসগুলো জিজ্ঞেস করবো।